রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরো জোরালোভাবে তুলে ধরতে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সংলাপ। সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের 7 দফা প্রস্তাব উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। 8 বছর পেরিয়ে গেলেও এখনো একজন রোহিঙ্গাও নিজ ভূমে ফিরতে পারেনি। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথকে আরো কঠিন করে তুলেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা সংকট বোঝা না সহানুভূতি, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। স্টুডিওতে আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন আরিফুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক ডিক্যাব ও কূটনৈতিক প্রতিবেদক দৈনিক আমাদের সময়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, 3 দিনের আন্তর্জাতিক সংলাপ স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শুরু হয়েছে। দেখলাম আমরা উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরো জোরালোভাবে তুলে ধরা, কিন্তু আমরা সংকটের গভীরে এখনো প্রবেশ করতে পারছি কি? জি, অনেক ধন্যবাদ। আজকে যে সংলাপ যেটা হচ্ছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে 7 দফা দিয়েছেন, এইটাকে যদি আমি ব্রড ক্যাটাগরি করি তাহলে বেসিক্যালি দুটো। একটা হলো যে রোহিঙ্গাদেরকে পার্মানেন্টলি, ভলান্টারিলি, অনারেবলি তার নিজ দেশে ফেরত পাঠানো, এইটা একটা। আর আরেকটা হলো যে এইখানে যে রোহিঙ্গা যারা আছে সেই রোহিঙ্গারা যেন খেয়ে পড়ে বাঁচতে পারে এবং সামনের দিনগুলোতে তারা যেন নিজেদেরকে তৈরি করতে পারে ফর দ্য চ্যালেঞ্জেস যেটা তারা সামনে ফেস করবে, অথবা মিয়ানমারে ফেরত যাওয়ার পরে যে জিনিসটা ফেস করবে সেইভাবে তাদেরকে প্রস্তুতি গ্রহণ করা। সো এই দুটো যদি ব্রড ক্যাটাগরিকে আমি যদি বলি, প্রথম যেটা বললাম যে তাদেরকে প্রত্যাবাসন তাদের দেশে, এখন পর্যন্ত সেই রকম কোনো সিগন্যাল অথবা ইন্ডিকেশন দেখছি না। কারণ এর সাথে অনেক বিষয় আছে, জটিলতা আছে। সেই বিষয়গুলো যদি সুযোগ দেন তখন আমি আলোচনা করব। দ্বিতীয় অংশ যেটা, অর্থাৎ এখন যারা রোহিঙ্গারা কক্সবাজারে আছে তাদেরকে বাঁচিয়ে রাখা এবং সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাই অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করছে। এর আগে আমরা জানি $12 করে তাদেরকে দেয়া হতো, সেটা হাফে নেমে এসছে, অর্থাৎ 6। এই $6 দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখাটাই ডিফিকাল্ট। এবং আন্তর্জাতিক অর্থ সহায়তা কতটা আসলে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে সেটিও নিশ্চয়ই একটি প্রশ্ন। অফকোর্স। তো সেখানে এক হলো তারা মানুষ হিসাবে যেন বেঁচে থাকতে পারে, আর দ্বিতীয় অংশ যেটা আছে তাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বা তাদেরকে প্রস্তুত করে দিতে হবে যাতে সামনের চ্যালেঞ্জগুলো তারা নিতে পারে। সে চ্যালেঞ্জগুলোর মধ্যে কি, সে ফর এক্সাম্পল যে তারা এইখানে যে প্রায় 12 লক্ষ প্লাস রোহিঙ্গারা আছে, এরা কিন্তু ট্রমাটাইজড একটা জনগোষ্ঠী। তাদের সামনে দেখেছে তাদের মাকে মারছে, বাবাকে মারছে, ছেলেকে মারছে, আত্মীয় স্বজনকে মেরে ফেলছে, তারা নিজেরাও ইনজুর্ড। সেই রকম একটা ট্রমাটাইজড একটা সোসাইটি যেখানে তাদের কোনো লিডারশিপ নাই, যারা নিজেরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, এডুকেশন নাই, অন্যান্য সোশ্যাল যে সকল অ্যাক্টিভিটিস আছে সেগুলো তারা করতে পারছে না, একটা কনফাইন্ড একটা জায়গার ভেতরে আছে। তাদের মানসিক যে অবস্থা, শারীরিক যে অবস্থা, স্বাস্থ্যগত যে অবস্থা, পরিবেশগত যে অবস্থা, অর্থাৎ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের ভেতরেই অলরেডি আছে। প্রস্তুতি তো অনেক পরের কথা। সো এই যে সংলাপ যেটা হচ্ছে, তাতে করে আমার কাছে মনে হয় যে দ্বিতীয় অংশ যেটা আছে, যে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যে অর্থ সাহায্য এবং অন্যান্য যে সাপোর্ট, এই সাপোর্টটা আশা করা যায় যে মোটামুটি একটা পাওয়া যাবে। দ্বিতীয় অংশ যেটা, অর্থাৎ তাদেরকে রিপেট্রিয়েশনের জন্য যেটা, সেটা হলো যে এককভাবে বাংলাদেশ শুধু কথা বললেই হবে না, অথবা এককভাবে শুধু জাতিসংঘ কথা বললেই হবে না, অথবা এককভাবে USA, চায়না, ইন্ডিয়া, জাপান, রাশিয়া কথা বললেই হবে না। প্রত্যেক স্টেট এবং নন স্টেক হোল্ডার্স যারা আছে ইনক্লুডিং বাংলাদেশ, প্রত্যেককে সিনক্রোনাইজড ওয়েতে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে করে
মিয়ানমার কর্তৃপক্ষ বাধ্য হয় এদেরকে নিয়ে যেতে। কিন্তু আমরা যেমনটি দেখলাম যে রোহিঙ্গা অনুপ্রবেশের 8 বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের 11টি দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে এবং 11টি দেশের বিবৃতিতে বলা হয়েছে রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায়, আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবাসনের সম্ভাব্য পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এখনও সীমান্ত পেরিয়ে বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। মিয়ানমারে এমন পরিস্থিতি বিরাজ করছে না যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায় নিরাপদে সম্মানের সাথে স্থায়ীভাবে সেখানে ফিরে যেতে পারে। তাহলে প্রত্যাবাসন কি অনিশ্চিত? এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে অনিশ্চিত। কেন আমি বলছি অনিশ্চিত? কারণ হলো আনলেস ওখানে একটা সিকিউরিটি সিচুয়েশন যদি তৈরি না হয়, আমরা যেটা চাই যে একটা সাস্টেইনেবল রিপেট্রিয়েশন, এই সাস্টেইনেবল রিপেট্রিয়েশনটা হবে না। অর্থাৎ তারা যাবে, আবার অত্যাচারিত হবে এবং আবার ফেরত চলে আসবে। ওয়েস্ট যেটা বলে যে ইট হ্যাজ টু বি ভলান্টারি, অর্থাৎ নিজের থেকে উদ্যোগী হয়ে তারা যেতে রাজি আছে, তাদেরকে জোর করে পাঠানো যাবে না, এবং জোর করে পাঠানো গেলে এটা সাস্টেইনেবল রিপেট্রিয়েশন কখনোই হবে না। মিয়ানমারে বর্তমানে যে অবস্থা আছে, অর্থাৎ রাখাইন স্টেটে যে অবস্থা আছে, সেখানে যে জায়গা, এই জায়গাটা মিয়ানমারের মূল কর্তৃপক্ষ, যাদেরকে রেকগনাইজড কর্তৃপক্ষ তাতমাদাও, তাদের নিয়ন্ত্রণে আবার এই জায়গাটুকু নাই। কার নিয়ন্ত্রণে আছে? আরাকান আর্মি। আরাকান আর্মি ইজ এ নন স্টেট স্টেক হোল্ডার্স, তাদের রেকগনিশন নাই। সো তার সাথে যখনই বাংলাদেশ একটা যোগাযোগ করার চেষ্টা করেছিল, তখন কিন্তু আমাদের যে হাই কমিশনার যে ছিলেন তাকে ফেরত পাঠিয়েছে, যে ডিএ ছিলেন সেই ডিএকেও তারা ফেরত পাঠিয়েছেন। এইটা হলো দ্যাট মিনস এদের খুব সেন্সিটিভ অ্যাবাউট দিস ম্যাটার, যে আমি এই দেশের শাসন করছি আর আপনি আরাকান আর্মির সাথে যোগাযোগ করছেন। সো এইটা যোগাযোগ করলে তারা সহজভাবে এটা নেয়ার কথা না বলেই এই সিগন্যালটা দিয়েছে বা এই রিপেট্রিয়েটিং অথবা তাদেরকে উইথড্র করতে আমরা বাধ্য হয়েছে। সো ফলে মিয়ানমারের বর্তমানের যে অবস্থা, প্রশাসনিক বলেন অথবা সিকিউরিটি সিচুয়েশন বলেন, এই দুটোর মধ্যে একটা জটিলতা আছে। বিসাইডস দিস এক্সটার্নাল বেশ কিছু স্টেক হোল্ডার্স আছে, এবং তার মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স হলো চায়না। চায়নার অনেক ধরনের ইন্টারেস্ট আছে ইন মিয়ানমার, যে ইন্টারেস্টের কারণে তাকে আগে কনভিন্স হতে হবে যে আমি রোহিঙ্গাকে যদি রাখাইনে নিয়ে আসি তাহলে আমার কী লাভ, অর্থাৎ চীনের কী লাভ, এইটা আগে তাকে বুঝতে হবে। তার যে সিমেকের যে পার্ট আছে, অর্থাৎ গ্যাস এবং তেলের যে লাইন আছে, তার কতটুকু সিকিউরিটি সে পাবে। সে যে অন্যান্য ইনভেস্টমেন্ট করেছে, কাইকপাওতে সে একটা ডিপসি পোর্ট করেছে, ওইখানে ইইজেড করেছে, সেই ইইজেডগুলো থাকবে কি থাকবে না সেটার একটা নিশ্চয়তা। তাতমাদাওয়ার সাথে তার যে কেমিস্ট্রি আছে, আরাকান আর্মির সাথে তার যে কেমিস্ট্রি আছে, এই সকল কিছু মিলে এক ধরনের পারসেপশন বা দৃষ্টিভঙ্গি তাদের তৈরি হয়। আবার চায়নার কাউন্টারে হলো ইন্ডিয়া আছে, তার যে কালাদান প্রজেক্ট আছে, তার কম্পিটিটর হিসাবে কালাদান প্রজেক্টকে সে কতটুকু অ্যাক্সেস দিবে থ্রু তাতমাদাও হোক অথবা আরাকান আর্মি। সো এইখানে এই চীন তার ইটসেলফ এবং চীনের সাথে কাউন্টার হলো ইন্ডিয়ার ইন্টারেস্ট, এই কেমিস্ট্রিটাও আবার সমাধান হতে হবে। তার সাথে আবার বিআরআই এবং আইপিএস যদি আমি যোগ করি, অর্থাৎ ব্রিজ অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চায়নার যে একটা এক্সপানশনিস্ট এক ধরনের স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজির এগেনস্টে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে ইউএস অ্যান্ড দ্য ওয়েস্ট, তারও এক ধরনের কম্পিটিশন আছে, যেটার আমরা আউটলুক দেখছি বা ডেসক্রিপশন বা প্রজেকশন দেখছি ইন মিয়ানমার। সো এস সাচ অনেক ধরনের জটিলতার কারণেও কিন্তু এই সেন্টেন্সটা আমি বলছি যে সকল প্রকার এক্সটার্নাল স্টেট এবং নন স্টেক হোল্ডারের একসাথে সিনক্রোনাইজড ওয়েতে যদি চাপ না দেওয়া হয়, মিয়ানমার কর্তৃপক্ষকে যদি বাধ্য করা না হয়, কর্তৃপক্ষের মধ্যে আবার আরাকান আর্মি এবং তাতমাদাও, তাদেরকে যদি বাধ্য করা না হয়, রোহিঙ্গা রিপেট্রিয়েশন ইজ এ ডিফিকাল্ট টাস্ক। এবং দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতি ও সমাজে কি প্রভাব ফেলতে পারে সে আলোচনায় ফিরতে চেয়ে পরবর্তী অংশে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আরিফুজ্জামান মামুন, যেমনটি আমরা বলছিলাম যে রোহিঙ্গা প্রত্যাবাসনের এখন পর্যন্ত আমরা অনিশ্চিত ভবিষ্যতে দেখছি, এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে যখন আসলে 8 বছর পেরিয়ে গেছে, একজন রোহিঙ্গাও নিজ ভূমিতে ফিরতে পারেনি, এবং এখনও অনুপ্রবেশ কেন ঠেকানো যাচ্ছে না? দিন দিন আমরা কেন দেখছি যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দেশ টিভির সমস্ত দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।
আপনি প্রথমে যেটা আজকে হেডলাইন করেছেন যে সহানুভূতি নাকি বোঝা হয়ে দাঁড়িয়েছে, আসলে আমরা সহানুভূতির ধাপটা পার হয়ে এসেছি, এখন আমাদের জন্য রোহিঙ্গাটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। কী জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে? কারণ আপনি দেখবেন যে প্রথম 2017 সালে যে 8 লাখ রোহিঙ্গা এসেছিল, এখন সেটা বেড়ে 13 লাখ পার হয়ে গেছে। এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে প্রতি বছর সেখানে 32,000 শিশু জন্ম নেয়, অর্থাৎ প্রতি বছর 32,000 নতুন মুখ এই ছোট্ট একটি জায়গায় যুক্ত হচ্ছে। এবং গত বছরের নভেম্বর থেকে গতকাল পর্যন্ত প্রায় 1.25 লাখ রোহিঙ্গা জাতিসংঘ তথ্য মতে এসছে, বাংলাদেশে ঢুকছে। কী জন্য ঢুকছে? আপনি রাখাইনে যে আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর সাথে যে সংঘর্ষ চলছে, সেখানে তারা নিরাপদ মনে করছে না। এবং এখানে আরও অনেক রোহিঙ্গা অলরেডি সীমান্তে অপেক্ষা করছে যে তারা বাংলাদেশে ঢুকবে যে কোনো সময়, এবং ঢুকছে। গত এক সপ্তাহে কিন্তু প্রায় 200 জন রোহিঙ্গা আমাদের দেশে ঢুকছে। তো এই যে রোহিঙ্গা আমাদের মধ্যে ঢুকছে এবং প্রত্যাবর্ষণ শুরু করা যায়নি, কারণ হচ্ছে এই যে আপনি একটু আগে বললেন যে 11টি দেশ পশ্চিমা বিশ্ব আমাদেরকে বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের পাশে থাকার জন্য। তো এখানে তাদেরও এক ধরনের একটা দ্বিচারিতা আছে। কিভাবে দ্বিচারিতা আছে আপনি দেখেন, তারা কিন্তু বাংলাদেশকে বলছে যে এদেরকে রাখতে হবে, আমাদের এরা ফিরে যেতে চায়, কিন্তু আবার যখন বাংলাদেশ উদ্যোগ নিচ্ছে তখন কিন্তু বলা হচ্ছে যে ওইখানে কোনো পরিবেশ নাই, তাদেরকে পাঠানো যাবে না যতক্ষণ পর্যন্ত পরিবেশ নিশ্চিত হবে না। আমাদেরকে সমস্ত রকম উপদেশ দিচ্ছে, কিন্তু আপনি মিয়ানমারকে, আপনি পশ্চিমা বিশ্ব কখনো শুনেছেন যে ওইভাবে সেখানে পরিবেশ উন্নত করতে গেলে সেখানে রোহিঙ্গাদের পাঠানোর জন্য উপযুক্ত পরিবেশ, নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য তারা কোনো উদ্যোগ নিয়েছে? আপনি কিন্তু শুনেননি। যত উপদেশ, যত কিছু বাংলাদেশের উপর চাপা দিচ্ছে। কেন বোঝা হয়ে দাঁড়িয়েছে আমি বলি যে চলতি অর্থ বছরে বাংলাদেশে এই রোহিঙ্গাদের পেছনে দরকার হচ্ছে $903 মিলিয়ন। কিন্তু আপনি হবেন যে জুলাই মাস পর্যন্ত মাত্র $300 মিলিয়ন আমাদের অর্থ সংস্থান হয়েছে, অর্থাৎ এখনও $600 মিলিয়ন ঘাটতি রয়েছে। তো এই বিশাল ঘাটতি বাংলাদেশকে বহন করতে হচ্ছে। তারপরে এই যে এত রোহিঙ্গা ওখানে আছে, এই যে 13 লাখ রোহিঙ্গা, প্রায় 13,20,000 রোহিঙ্গা সেখানে আছে, তারা কিন্তু স্থানীয় যে শ্রমবাজার সেখানে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। তারা কিন্তু ওখানে প্রায় খুনের খবর শুনবেন, রোহিঙ্গা ক্যাম্পে খুন হচ্ছে। এছাড়া মাদক, একটা বিশাল মাদক সিন্ডিকেট এই রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে যেটা বাংলাদেশের ভিতরে ঢুকছে। তো সেখানে স্থানীয় অর্থনীতি কতটা প্রভাবিত হচ্ছে? আপনি দেখেন, যখন স্থানীয় জনগণ যখন শ্রমহীন হয়ে যাবে তখন তো এটা অর্থনীতির উপর বিশাল একটা প্রভাব পড়বে। আপনি সেখানে কৃষি জমি আপনি দেখবেন টেকনাফ এবং উখিয়াতে বিশাল অঞ্চল, বন অঞ্চল ধ্বংস করে সেখানে রোহিঙ্গাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে কৃষি কমছে, সেখানে চিকিৎসা ব্যবস্থা তাদের চাপ পড়ছে, শিক্ষা ব্যবস্থায় চাপ পড়ছে। আপনি প্রত্যেকটা সেক্টরে, পর্যটন ক্ষেত্রে আপনি জানেন কক্সবাজার একটি পর্যটন এলাকা, সেখানেও এই রোহিঙ্গাদের কারণে একটা বিশাল চাপ পড়েছে স্থানীয়দের উপরে। কিন্তু সমস্ত দাতা সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রকল্প নিলেও আপনি জানেন স্থানীয়দের এই যে ক্ষতির সম্মুখীন হয়েছে যে স্থানীয়রা, সেটা তো জন্য তেমন কোনো প্রকল্প কিন্তু নেওয়া হয়নি। সুতরাং অর্থনীতির উপরে একটা বিশাল প্রভাব পড়ছে, যার কারণে বাংলাদেশ চাচ্ছে যে কোনো উপায়ে এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার। কিন্তু এই শুরু করার যে মূল সমস্যাটা, আপনি জানেন 2022 সালে চায়নার মধ্যস্থতায় কিন্তু একটা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রায় 8 লাখ রোহিঙ্গার একটা তালিকা মিয়ানমারের কাছে দেওয়া হয়েছিল যাচাই বাছাই করার জন্য। তারা সেখান থেকে 1134 জনকে করে 729 জনকে তারা যাচাই বাছাই করছিল, কিন্তু শেষ মুহূর্তে এই রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। কারণ আমেরিকা, জাতিসংঘ যখন ভেটো দিয়েছিল যে এরা এই যে ফিরে যাবে ওইখানে এখন উপযুক্ত পরিবেশ। এবং জাতিসংঘের মহাসচিবও কিন্তু বাংলাদেশ সফর করে গেলেন, তখনও কিন্তু সবাই আশাবাদী হয়েছিল যে এবার একটা সংকটের সমাধানের পথ খুলবে। এই যে আপনি বলছেন যে সংলাপ শুরু হয়েছে, কক্সবাজারে 3 দিন ব্যাপী সংলাপ শুরু হয়েছে, এটা কিন্তু একটা পার্ট। চূড়ান্ত সংলাপটা হবে জাতিসংঘে আগামী 30শে সেপ্টেম্বর। আপনি জানেন যে জাতিসংঘের আয়োজনে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে ওখানে একটা হবে, সংলাপ হবে জাতিসংঘের সদর দপ্তরে। সেটারই একটা প্রস্তুতি। এখানে যে সুপারিশগুলো উঠে আসবে সেইগুলো কিন্তু ওই এতে সংলাপে তুলে ধরা হবে। তো এই যে আপনি যেটা বলছিলেন যে সংলাপের প্রধান এই জাতিসংঘের মহাসচিব কিন্তু গত বছর যখন সফর করেছিলেন তখন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবকে সাথে রেখে কিন্তু বলছিলেন যে আগামী
রোজার ঈদটা হয়তো তারা রোহিঙ্গারা তাদের তাদের নিজ দেশে ভূমিতে করতে করবে। পারবেন, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত সেমন কোনো দেখি নাই, এবং আগামীতে ঠিক কবে দেখব সেটাও কিন্তু অনিশ্চিত। কারণ হচ্ছে এখানে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ তখনই সফল হবে যখন সমস্ত স্টেক হোল্ডার, জাতিসংঘ, আমেরিকা, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, চায়না, সবাই সম্মিলিতভাবে আসলে সত্যিকার অর্থে চাইবে যে রোহিঙ্গা ফিরে যাক তাদের দেশে। আর আমার যেটা আরেকটা আশঙ্কা, যদি যতক্ষণ পর্যন্ত না হবে এই রোহিঙ্গাগুলো, যতক্ষণ রাখাইনে যে স্টেটে যত রোহিঙ্গা আছে, আস্তে ধীরে দেখবেন সব বাংলাদেশে ঢুকবে। কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে 12-13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এত বিশাল সংখ্যার একটা জনগোষ্ঠীকে আসলে ধারণ করার বা বহন করার সক্ষমতা বাংলাদেশের আছে কিনা, আমাদের অর্থনীতি কতটা ঝুঁকিতে পড়তে পারে, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আরিফুজ্জামান মামুন, যে আলোচনায় আমরা ছিলাম, 12-13 লাখ রোহিঙ্গার বোঝা সামাল দিতে বাংলাদেশ এই মুহূর্তে কতটা সক্ষম? বাংলাদেশ আসলে, মানে আমি যেটা আপনি বলেন যে কতটুকু সক্ষম, বাংলাদেশের এমনিই বাংলাদেশ অনেক সমস্যা আছে, সেখানে এই 13 লাখ রোহিঙ্গার বাড়তি বোঝা বাংলাদেশের পক্ষে আর বহন করা সম্ভব না। এটা এক ধরনের বাংলাদেশের উপর বার্ডেন তৈরি হয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু চেষ্টা করছে যে এদেরকে কিভাবে দ্রুত এটা ফেরত পাঠানো যায়। তো বোঝায় এই কারণে যে আপনি দেখেন 13 লাখ রোহিঙ্গাকে একটি বিশাল এলাকায় আপনি রাখা, তাদের বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে হয়েছে, তাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন করা হচ্ছে, তাদের জন্য হাসপাতাল, চিকিৎসার প্রয়োজন হচ্ছে, শিক্ষার প্রয়োজন হচ্ছে। তো বাংলাদেশকে নিজস্বভাবে এটা ফান্ডিং করতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এবং কক্সবাজার আমাদের অন্যতম পর্যটন স্পট, সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কিনা? নিরাপত্তা ঝুঁকি তো অবশ্যই। আপনি তো রোহিঙ্গাদের দ্বারা স্থানীয় জনগণ খুন হয়েছে, মারামারি হয়েছে, আহত হয়েছে, এরকম অনেক বহু প্রতি ঘটনা, মানে এই কয়েকদিন আগে, 3-4 দিন আগেও একজন খুন হয়েছেন। তো এরকম ঘটনা তো ঘটতে আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পকে কিন্তু মাদকের একটা বিশাল একটা যোগান এই রোহিঙ্গা ক্যাম্প দেয়, সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ে এখান থেকেই। তো এইগুলো হচ্ছে বাংলাদেশের জন্য বিরাট একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং আপনি জানেন সবচেয়ে বড় ক্ষতি কি, যে আপনি টেকনাফে যে বনাঞ্চল কাটলেন, যে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয়েছে, আপনি জানেন এই ভারসাম্যর আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 1000 কোটি টাকার উপরে। আপনি ওখানে যে হাতির জন্য যে একটা ছিল, করিডোর ছিল, বন্যের থেকে হাতি রাস্তা পার হওয়ার এক, যেহেতু সেই করিডোর এখন আর নাই, হাতিকে আর এখন আর দেখা যায় না। তো এই যে টোটাল মিলে রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য, ওই যে আমরা তো মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু সেই মানবিক দৃষ্টিকোণ থেকে পেরিয়ে আমি যেটা বলতেছিলাম যে এটা এখন আমাদের জন্য একটা বিশাল, এবং ইমিডিয়েটলি এটা তাদেরকে প্রত্যাবাসনের জন্য যে কোনোভাবেই হোক এটা পদক্ষেপ নেওয়া জরুরি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, স্থানীয় জনগণের অর্থনৈতিক ক্ষতিপূরণ কিভাবে নিশ্চিত করা যেতে পারে, এবং আগের অংশে আরেকটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে দীর্ঘমেয়াদে রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতি ও সমাজে কি প্রভাব ফেলবে। জি, অর্থনৈতিকভাবে যদি আমি বলি, যেমন আপনি একটি বাটি নিলেন আধার, যার ক্যাপাসিটি হলো 1 লিটার। এই 1 লিটার ক্যাপাসিটির একটা বাটির ভেতরে আপনি 10 লিটার লিকুইড ঢাললেন, তাইলে যা হওয়ার কথা এক্স্যাক্টলি একই রকম এফেক্ট হয়েছে সেখানে। এটার ধারণ ক্ষমতা 1.5 থেকে 2 লক্ষ মানুষ, সাধারণ জনগণ এই টেকনাফ পুরো উপজেলাতে। সেখানে বর্তমানে আছে প্রায় 14 থেকে 15 লক্ষ। সো এইটার যে ইনফ্রাস্ট্রাকচার বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বলেন, বা ইকোনমিক যে সকল অ্যাক্টিভিটিস বলেন, এগ্রিকালচারাল বলেন, প্রত্যেক বা ফিশিং বলেন, প্রতিটি সেক্টরে এইটার এফেক্ট হয়েছে। সো অর্থনৈতিক একটা অংশ যেটা বললাম, যেমন বাজার ব্যবস্থার ভেতরেও কিন্তু একই জিনিস এসেছে। শ্রমর ক্ষেত্রে যদি বলি, যে যেমন একটা সাধারণ জনগণ যারা লেবার শ্রেণীর ছিলেন, উনি হয়তো বা 500 টাকা পার ডে দিলেই ওনাকে হায়ার করা যেত। এখন সেইখানে একজন রোহিঙ্গা যে সে বলবে আমি 100 টাকায় একদিনে করব, বা 200 টাকায় একটা কাজ করব। সো ফলে সাধারণ যারা লোকাল জনগণ আছে তাদের এই আঙ্গিকেও কিন্তু এফেক্ট করেছে। সিকিউরিটির দিক থেকে এটা মাল্টি ডাইমেনশনাল এফেক্ট আছে এটার। যেমন উনি বললেন যে ওইখানে মাদক এবং অস্ত্র
বা খুন খারাপি ডাকাতি চুরি নিত্যনৈমিত্তিক এগুলো ঘটনা হয়ে নিত্যনৈতিক দাঁড়িয়েছে। একটা ঘটছে। বাট এটার রুটে যদি যান, এটার রুটটা হলো, উৎস হলো কিন্তু মিয়ানমার। মিয়ানমারের ভেতরে হলো এইটাকে আমরা বলি নার্কো টেরোরিজম। এই নার্কো টেরোরিজমের একটা অংশ হলো ড্রাগ, একটা অংশ হলো হিউম্যান ট্রাফিকিং, আর একটা হলো অস্ত্র চোরাচালান। সো এই নার্কো টেরোরিজমটা এখন পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট হলো ইন মিয়ানমার, যেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, কোনো সিকিউরিটি সিচুয়েশন নাই, যার ফলে নার্কো টেরোরিজম সবচেয়ে হাইয়েস্ট পরিমাণে হচ্ছে মিয়ানমারে। আগে যেমন আপনি জানেন যে আফগানিস্তান ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অপিয়াম উৎপাদন হতো আফগানিস্তানে। তালেবান আসার পরে ইট কেম ডাউন টু 0। তো ওইটা যখন 0 হয়েছে, এইটার 100% চলে এসছে আপনার মিয়ানমারে। তার মানে পৃথিবীর সবচেয়ে বেশি অপিয়াম উৎপাদন হয় মিয়ানমারে। তার সাথে আইস, মেটামরফিন এবং অন্যান্য ইয়াবা সহ অন্যান্য যে সকল ড্রাগস, এই ড্রাগগুলো নিশ্চয়ই বাংলাদেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এক্স্যাক্টলি, নট অনলি বাংলাদেশ অ্যান্ড হোল রিজিয়ন। এইটা কিন্তু পার্ট অফ দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল, আগে যেটা গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হতো, এটা পার্ট অফ গোল্ডেন ট্রায়াঙ্গেল। তার সাথে যুক্ত হয়েছে যে এথনিক আর্মড গ্রুপ, ইএও যাদেরকে বলি আমরা, এথনিক আর্মড গ্রুপের দে নিড মানি, এবং এই যে টাকা দরকার তাদের, এবং সবচেয়ে সহজ উপায় হলো যদি আপনি ড্রাগের ব্যবসা করেন, তাহলে কিন্তু খুব দ্রুত কাঁচা টাকাটা চলে আসে। সো ফলে যতগুলো এথনিক আর্ম গ্রুপ এখন ফাংশনাল আছে, প্রায় 14 থেকে 15টি, এই 14-15টি এথনিক আর্ম গ্রুপের ওয়ান অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম হলো আপনার এই ড্রাগ। এবং তারা বিক্রি করে কোথায়? তারা বিক্রি করে রুট ইজ থ্রু বাংলাদেশ। ওয়ান অফ দ্য মেইন পপুলার রুট ইজ থ্রু বাংলাদেশ। সো ফলে এইখানে একটা নার্কো টেরোরিজমের একটা সিকিউরিটি কনসার্ন আমাদের আছে। তার সাথে হলো কক্সবাজারের পাশেই হলো কিন্তু চিরং হিল ট্রেক্স, এবং চিরং হিল ট্রেক্সে জানেন যে এখানে আমাদের এখন বর্তমানে 6টা সন্ত্রাসী গ্রুপ আছে, সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আছে। তাদের সাথে এই গ্রুপের আবার ওতপ্রোতভাবে কানেক্টেড। সো আমরা এমনও সংবাদ পেয়েছি যে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকে আরাকান আর্মির হয়ে যুদ্ধ করেছে রাখাইনে। ইন এডিশন টু দ্যাট, যখন তাতমাদাওকে এরা বিতাড়িত করলো আরাকান আর্মি, তখন তাতমাদাও, বিজেপি এরা তাদের অস্ত্রশস্ত্র ফেলে রেখে চলে গিয়েছে। এই যে ইন অ্যাবান্ডেন্স অফ আর্মস, অ্যামুনিশন, মিউনিশনস এবং আনঅ্যাকাউন্টেবল, এগুলোর কোনো অ্যাকাউন্টেবিলিটি কিন্তু নাই। এইটা হাতে চলে গিয়েছে হলো আরাকান আর্মির। সো আনট্রেইনড, আনপ্রফেশনাল একটা নন স্টেক হোল্ডারের কাছে যখন অনেক পরিমাণে অস্ত্র অ্যামুনিশন চলে আসে, তখন তারা খোঁজে যে কিভাবে ক্রেতা পাওয়া যায় এবং সহজে বিক্রি করা যায়। অন দ্য আদার হ্যান্ড, যে 6টা সন্ত্রাসী গ্রুপের কথা বললাম আমি পার্বত্য চট্টগ্রামে, দে নিড ওয়েপন অ্যান্ড অ্যামুনিশন। এরা আবার এদের সাথে যোগাযোগ করে অস্ত্র নিয়ে আসছে ইন চিরং হিল ট্রেক্স, যার ফলে চিরং হিল ট্রেক্সেও আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চলছে, গোলাগুলি চলছে, চাঁদাবাজি চলছে, এবং এইটার পরিমাণ আস্তে আস্তে বাড়বে। সামনে ফেব্রুয়ারিতে আমাদের ইলেকশন, এবং ইলেকশনের সময় আগে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের অস্ত্রর ব্যবহার বা আধিপত্য বিস্তারের ব্যবহার আছে। এখন শঙ্কা হয় যে এই যে অস্ত্র যেগুলো আসছে, অথবা ইন অ্যাবান্ডেন্স আনঅ্যাকাউন্টেবল অস্ত্র যেটা মিয়ানমারে আছে, সেই অস্ত্রগুলো কি আবার এখানে আমাদের পোরাস বর্ডার দিয়ে আমাদের বাংলাদেশে আসে কিনা, যেটার এফেক্ট সমস্ত বাংলাদেশে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। লাস্ট একটা সেন্টেন্স বলি যে রোহিঙ্গা নোওয়্যার মিনস রোহিঙ্গা এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি এক জায়গাতে তাকে যদি কন্টেইন করতে না পারেন, তাহলে পৃথিবীর কোনো জায়গাতে রোহিঙ্গাকে আটকাতে পারবেন না। দ্যাটস দ্য ফ্যাক্ট। এবং বলা হয়ে থাকে যে এমন অভিযোগও আছে যে পরিচয় জালিয়াতি করে অনেকে জাতীয় পরিচয়পত্র পর্যন্ত করিয়ে নিচ্ছে, পাসপোর্ট পর্যন্ত করিয়ে নিচ্ছে। সেটি আমাদের জন্য আরো ঝুঁকিতে ফেলবে কিনা? এটা যেহেতু প্রসঙ্গটা তুললেন, সেটাও বলি যে এখানে অনেক ধরনের টাকার বিনিময়ে পলিটিক্যাল, রাজনৈতিক কারণে অনেককে ভোটার করার জন্য অনেকে এনআইডি দিয়েছে, জাতীয় পরিচয়পত্র দিয়েছে, এবং এইখানে পাসপোর্টটা ব্যবহার করে চলে গিয়েছে, মিডল ইস্টে গিয়েছে, সৌদি আরবে গিয়েছে। কিছুক্ষণ আগেও উনি বলছিলেন যে সৌদি আরবে অনেকে চলে গিয়েছে। ওরা যে যদি বিদেশে কোনো
খারাপ কাজ করে তাহলে কিন্তু বদনামটা হবে কিন্তু বাংলাদেশের, বিকজ দে আর হোল্ডিং দ্য পাসপোর্ট অফ বাংলাদেশ। সো এই যে একটা ইমেজ সংকট, এইটাও কিন্তু এর সাথে যুক্ত হবে। সো কূটনৈতিকভাবেও বাংলাদেশ ইজ এট স্টেক। সো শুধু সিকিউরিটি সিচুয়েশনের একটা আঙ্গিক দেখলেই হবে না, বা এই যে কয়টা বললাম এটাই দেখলে হবে না, এইটার বহু পাক্ষিক এফেক্ট আছে এটার মধ্যে আগে। সো বাংলাদেশ ইজ ইন রিয়েল ডেঞ্জার অফ কন্টেইনিং দ্য মিয়ানমার রোহিঙ্গাস। এবং আপনার বক্তব্যের মধ্য দিয়ে এটি পরিষ্কার যে রোহিঙ্গা সংকট এখন আর বোঝা কিংবা সহানুভূতিতে আটকে নেই, সেটি রীতিমতো বাংলাদেশের জন্য হুমকিতে পরিণত হয়েছে। এবং যেমনটি আরিফুজ্জামান মামুন বলছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতার কথা, এমন বাস্তবতায় আসলে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ আসলে কি কি কৌশল অবলম্বন করতে পারে? জি, দ্বিচারিতা যেটা বলছি আমরা, এই দ্বিচারিতার সাথে আরেকটি শব্দ যুক্ত করা দরকার, সেটা হলো ইন্ডিভিজুয়াল ন্যাশনাল ইন্টারেস্ট। ইন্ডিভিজুয়াল ন্যাশনাল ইন্টারেস্ট কেন বললাম? কারণ হলো যে এক্সটার্নাল যারা আছেন, সে চীন, ওয়েস্ট বা রাশিয়া বা ইউএসএ বা ইন্ডিয়া, তারা তাদের জাতীয় স্বার্থ সবার আগে দেখবে। সো সবার জাতীয় স্বার্থ কি এক? আসলে তো তা নয়। সো যেহেতু সবার জাতীয় স্বার্থ এক নয়, সেই জন্য সবাই একটা কমন সেন্টেন্স ব্যবহার করে যে বাংলাদেশের পাশে আমরা থাকব যে কোনো প্রয়োজনে, কিন্তু নট এট দ্য কস্ট অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ন্যাশনাল ইন্টারেস্ট। সে আমি যদি একে একে যদি বলি, চীনের যদি জাতীয় স্বার্থের কথা যদি চিন্তা করেন, চীনের এখানে ইনভেস্টমেন্ট আছে, চীনের এখানে ন্যাশনাল আছে, চীনের সিপোর্ট আছে, চীনের ইইজেড যেটা আছে বললাম, তার সিমেক যেটা অর্থাৎ ওপেনিং টু বে অফ বেঙ্গল, ইউনান থেকে বে অফ বেঙ্গলের তার এই যে ওপেনিংটা আছে, সেই ওপেনিংটারও একটা সেফটি সিকিউরিটি সে চায়। রোহিঙ্গারা যদি চলে আসে রাখাইনে, তাহলে কি তার ন্যাশনাল ইন্টারেস্টটা কি পরিপূর্ণ হবে? দ্য কোয়েশ্চেন রিমেন্স। মনে করেন এইটা যদি চীনের যে এক্সপানশনিস্ট যে আইডিওলজি বা তারা যে স্ট্র্যাটেজি যেটা নিচ্ছে থ্রু বিআরআই, সিমেক যেটা আমরা বলি, তার বিপরীতে কাজ করছে হলো আইপিএস এর মাধ্যমে ইউএসএ চায় তার যেন এক্সপানশনটা না হয়। তাহলে রোহিঙ্গা যদি ওই দেশে চলে যায়, মিয়ানমারে চলে যায়, তাহলে কি তার যে জাতীয় স্বার্থ সেটা কি পরিপূর্ণ হবে? আসলে তো হবে না। তাহলে কি করতে হবে? তাহলে মিয়ানমারকে বাধ্য করতে হবে যাতে করে সে তার ন্যাশনালকে নিয়ে যায়, এবং এইখানে যতগুলো এক্সটার্নাল ফোর্স আছে, এই এক্সটার্নাল ফোর্সকে আবার বাধ্য করতে হবে যাতে তারা এইটাকে সাপোর্ট করে। কিভাবে করার উপায়গুলো আসলে রাইট, এই যে যেমন আমরা যদি ইতিহাস দেখি, ইতিহাসে দেয়ার ওয়ার মেনি ইনসিডেন্টস যেখানে নিজ নিজ সিটিজেনরা বাধ্য করে তার সরকারকে একটা পজিটিভ স্টেপ বা মানবতার পক্ষে স্টেপ নেওয়ার জন্য। সে ফর এক্সাম্পল আজকে গাজায় যে মানবতার একদম ধ্বংস হয়ে যাচ্ছে, তার বিপরীতে সমস্ত পৃথিবীর যে সাধারণ জনগণ যে জাগরণ তুলেছে, সেই জাগরণের প্রেশারটা কি তাদের নিজ নিজ সরকার ফিল করছে না? নিশ্চয়ই করছে বলেই আজকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে মেনি কান্ট্রিজ ওয়েস্ট। তখন বাধ্য হয়েই কিন্তু তারা বাধ্য হচ্ছে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য। সো আমাদের দায়িত্ব হলো এই পুরো বিষয়টাকে আন্তর্জাতিকীকরণ, যেটা আজকের যে সম্মেলন যেটা হচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাকশনস অফ যেটা আন্তর্জাতিকীকরণ করা হচ্ছে। অর্থাৎ সমস্ত পৃথিবীকে জানাতে হবে যে এইখানে অনেকগুলো বিষয় হয়েছে। এক হলো মানবতা বিরোধী অনেক কাজ হয়েছে, দুই হলো এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এবং তিন হলো রিপিটেটিভলি, অর্থাৎ এক ধরনের ইম্পিউনিটি মিয়ানমার সরকার পেয়েছে যে বারে বারে একই কাজ করছে, মানবতা বিরোধী কাজ করছে, এবং কাজ করে তারা পার পেয়ে যাচ্ছে। এই যে কথাগুলো উচ্চারণ করা, এইটা সমস্ত পৃথিবীর সাধারণ জনগণকে জানাতে হবে, সো দ্যাট তারা বাধ্য করে তাদের নিজ নিজ সরকারকে যে এর বিরুদ্ধে কাজ করার জন্য। সো এই যে 30শে সেপ্টেম্বর যে কাজটা হবে জেনারেল অ্যাসেম্বলিতে, তখন যখন জানবে সমস্ত পৃথিবী, এর মাধ্যমে জাতিসংঘের মাধ্যমে সমস্ত পৃথিবী জানবে যে না, এই ধরনের কাজ হয়েছে এবং তাদের এই সাপোর্টগুলো প্রয়োজন। সো দিস ইজ অ্যানাদার গুড স্টেপ। আমি আরেকটা বিষয় এইখানে বলতে চাই যে রোহিঙ্গারা যারা এখানে ক্যাম্পে আছেন,
তাদেরকেও ধীরে ধীরে প্রস্তুত করতে হবে ফর টু টেক দ্য চ্যালেঞ্জেস অফ ফিউচার। তারা যখন ফেরত চলে যাবে তখন যে চ্যালেঞ্জ আসবে সেটাকে তারা কিভাবে গ্রহণ করবে এটার প্রস্তুতি, প্লাস যে সিকিউরিটি যে দায়িত্ব বাংলাদেশের সিকিউরিটি ফোর্সেস যেটা নিচ্ছে, যে 12 লক্ষ লোকের সিকিউরিটি প্রদান করা আমাদের জন্য ইজ বিকামিং ভেরি টাফ। এজ সাচ তাদের সিকিউরিটি নিজেরাই নিবে, এই ধরনের একটা প্রস্তুতি বা এক ধরনের কার্যক্রম আমাদের গ্রহণ করা উচিত বলে মনে হয়। এই 8 বছরে এটি তো আসলে প্রমাণিত যে মিয়ানমার সরকারের প্রত্যাবাসনের ক্ষেত্রে সদিচ্ছার অভাব রয়েছে। এই বাস্তবতায় আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা কতটা কার্যকর হতে পারে সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশবন্ধের পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, 8 বছরে এটি প্রমাণিত যে প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। এই বাস্তবতায় আসলে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করলে সেটা কতটা কার্যকর হবে? জি, অনেক ধন্যবাদ। ভেরি গুড কোয়েশ্চেন। আই উড সে আমরা যে বলছিলাম যে স্টেট এবং নন স্টেক হোল্ডারের সবাইকে মিলিতভাবে এক ধরনের চাপ তৈরি করতে হবে। আন্তর্জাতিক আদালত নন স্টেক হোল্ডার হিসাবে একটা প্রণিধানযোগ্য বা গুরুত্বপূর্ণ একজন স্টেক হোল্ডার্স, এবং এই জায়গাতে যে রায়গুলো আসবে সেই রায়গুলোর একটা ইম্প্যাক্ট অথবা এক ধরনের চাপ মিয়ানমার অনুভব করে, যার প্রমাণ আমরা দেখেছি যে তারা যখন জবাবদিহির জন্য শুনানিতে যখন গিয়েছিল তখন ইনিশিয়াল যে রায় হয়েছিল, অর্থাৎ টু স্টপ অল কাইন্ড অফ অ্যাট্রসিটিজ ইন রাখাইন, দে হ্যাড টু স্টপ। সো এই যে স্টপ করেছিল এটাও এক ধরনের সংকেত বা সিগন্যাল যে দে আর ফিলিং সাম কাইন্ড অফ প্রেশার। সো এই যে আইসিজের যে বিচার যেটা চলমান আছে, এই আইসিজের বিচারকে এইটাকেও আরও ত্বরান্বিত করা, সিগনিফিক্যান্স এটাকে বাড়ানো, পৃথিবীর অন্যান্য দেশেরকেও এর সাথে সম্পৃক্ত করা, দিস উইল অলসো ক্রিয়েট এ কাইন্ড অফ প্রেশার অন মিয়ানমার, যেটা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কিছুটা হলেও উপকার হবে বলে আমার মনে হয়। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি আরাকান আর্মিও রোহিঙ্গা হত্যাযজ্ঞে নেমেছে, তাদেরকেও নির্যাতন বাস্তুচ্যুত করে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। আরাকান আর্মির বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের আছে কিনা? অবশ্যই আছে। বাংলাদেশ না হয়ে যারা স্টেক হোল্ডার্স তাদের করলে বরং ভালো হবে। এইটা যদি আমি আলোচনা করতে যাই তাহলে একটু হিস্ট্রিতে যেতে হবে। আই হ্যাভ টু গো ব্যাক টু 1784 সালে যেতে হবে। 1784 সালে তখন এই এখনকার যে রাখাইন সেটা ছিল আরাকান, একটা স্বাধীন দেশ ছিল, এবং বার্মা ছিল সেন্ট্রাল বার্মা, অর্থাৎ ওই যে মান্দালে যে এলাকা সেই এলাকায় ছিল বার্মা। তখন বাদপাই নামে একজন রাজা ছিলেন, সেই রাজা এসে আক্রমণ করে আরাকান দখল করে ফেলেন। আরাকান দখল করার পরে তখন ওই জায়গায় অধিবাসী ছিল বেসিক্যালি দুই ধরনের, একটা হলো রাখাইন সম্প্রদায় আর একটা হলো রোহিঙ্গা সম্প্রদায়। সো এই রাখাইন এবং রোহিঙ্গা সম্প্রদায় তখন দুজনেই কিন্তু অত্যাচারিত, নিষ্পেষিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। পরবর্তীতে আবার অনেকে ফেরত গিয়েছে। ফলে রাখাইন এবং রোহিঙ্গাদের ভেতরে এক ধরনের সমঝোতা ছিল, কিন্তু তাতমাদাওয়ের এবং বিশেষ করে বামার শ্রেণীর তাদের যে স্ট্র্যাটেজি যেটা ছিল, এই স্ট্র্যাটেজি ছিল ডিভাইড অ্যান্ড রুল। এই ডিভাইড অ্যান্ড রুল দিয়ে তারা তাদের যতগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেটকে তারা শাসন করে, যে ওখানে যে সকল এথনিক গ্রুপগুলো আছে তাদের মধ্যে কখনো একতাবদ্ধ হতে দেয় না দিয়ে তারা ভাগ করে তাদের শাসন কার্য সেটা চালিয়ে যায়। ফলে এইখানে রাখাইনে যেটা হয়েছে, তাদের ভেতরে যে ভালো সম্পর্ক ছিল সেটাকেই নষ্ট করেছে, যার বহিঃপ্রকাশ আমরা দেখেছি 2011 সালে। 2011 সালে তখন সেক্টরিয়ান ভায়োলেন্স হলো, এবং তখন এই রাখাইন আবার রোহিঙ্গাদের উপরে আক্রমণ করেছে। এই আক্রমণ করার ফলে তখন 2011-12 সালেও কিন্তু অনেক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। তখন তাতমাদাওয়ের অত্যাচারে নয়, তখন এসেছে এই রাখাইনদের অত্যাচারে তারা কিন্তু এই জায়গায় ফেরত এসছে। এখন যখন তাতমাদাও রোহিঙ্গাদেরকে যখন আক্রমণ করে, তখন তার সাথে কিন্তু এই আরাকানিজ বা রাখাইন যারা আছে তারাও কিন্তু এর সাথে তাল দিয়েছে বা সহযোগী হিসেবে কাজ করেছে।
আরাকান আর্মি যখন তাদের অপারেশন শুরু করেছে নভেম্বর 2023, তখন কিন্তু তারা কিছুটা সাপোর্ট চেয়েছিল রোহিঙ্গাদের। সেই সাপোর্টটুকু কিন্তু রোহিঙ্গারা দেয়নি অথবা দিতে পারেনি। না দেওয়ার ফলে যেটা হয়েছে যে আরাকান আর্মি বা রাখাইনদের সাথে রোহিঙ্গাদের যে ভুল বোঝাবুঝি, যেটা আমি 2012 সালে যে কথাটা বললাম, সেইটার দূরত্বটা আরও বেড়েছে। এর উপরে যোগ হয়েছে আরএসও এবং আরসা, তারা মংডু, বথিডং ওইসব এলাকাতে যে আবার আরাকান আর্মির সাথে আবার যুদ্ধ করেছে। ফলে তাদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু আরও বেড়েছে। তার মানে এইখানে রোহিঙ্গা দ্বারা নাইদার তাতমাদাও ওর বামার অথবা রাখাইন কারোরই কিন্তু প্রিয় ব্যক্তিত্ব নয় বা প্রিয় জাতিগোষ্ঠী নয়। ফলে তাদের থাকাটাও এখানে ডিফিকাল্ট। এবং সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা যে কথাটা বলি, যে স্থায়িত্ব এখানে যদি চলে যায় কতদিন থাকবে, সেটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো সকল বিষয় নিয়ে কাজ যদি না করা হয় তাহলে এটা সাস্টেনেবল রিপিটিশন হওয়াটা ডিফিকাল্ট হবে। তো আমি আবার ব্যাক করি যে কাজটা, অর্থাৎ আরাকান আর্মির যে অ্যাট্রোসিটিস যেগুলো তারা করছে, সেই অ্যাট্রোসিটিসটাকে আনতে হবে এবং কোনো একটা স্টেক হোল্ডার সেইটাকে উপস্থাপন করতে হবে। বাংলাদেশের পক্ষে মিয়ানমারের ভেতরে কি কাজ করেছে সেই কাজগুলোর তথ্যাবলী নিয়ে বাংলাদেশ একজন স্টেক হোল্ডার হতে পারে কি পারে না, ওইটাও একটু বিবেচ্য বিষয়। অর্থাৎ আরাকান আর্মি যে সকল অ্যাট্রোসিটিস করেছে এবং যারা অত্যাচারিত হয়েছে তাদের যে ইনফরমেশনগুলো আমরা কি নিয়েছি কি নেইনি, উই ডোন্ট নো। বাট এটা একটা আরাকান আর্মির যে অ্যাট্রোসিটিস যেটা হয়েছে, এটাও কিন্তু এক ধরনের সিগনিফিক্যান্স আছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত বলে মনে করছি। কিন্তু এই সমস্যার সমাধানে আসলে রোহিঙ্গা জনগোষ্ঠীর তরফ থেকে যোগ্য প্রতিনিধি উঠে আসাটা কতটা জরুরি? অ্যাবসলিউটলি। কিছুক্ষণ আগে যে কথাটা আমি দুইবার বলেছি, একটা হলো যে তাদেরকে সামনের দিনের চ্যালেঞ্জটাকে গ্রহণ করার মতো বা ফেস করার মতো আমরা এখনো রোহিঙ্গাদেরকে তৈরি করতে পারিনি, বা আমরা সেই রকমভাবে সাহায্য সহযোগিতা করেছে কিনা সেটাও কিন্তু ডাউটফুল। আপনি যদি রোহিঙ্গা ডায়াসপোরার কথা যদি চিন্তা করেন, ওইখানে অনেক গ্রুপ, আরনা একটা গ্রুপ আছে, শুনলাম আরেকটা রিসেন্টলি আরেকটা ইউকে বেসড আরেকটা গ্রুপ হয়েছে, এরকম অনেকগুলো গ্রুপ হয়েছে ডায়াসপোরাতে। ওই ডায়াসপোরার যে যারা আছে তাদের সাথে ক্যাম্পে যারা আছে তাদের কি কানেকশনস উই ডোন্ট নো, নেটওয়ার্কিং কি উই ডোন্ট নো, যারা এখন লিডার্স আছেন রোহিঙ্গারা তাদের মধ্যে কি নেটওয়ার্কিং আছে কিনা, তারা সবার নেতৃত্ব মানছেন কিনা আমরা জানি না। যারা রোহিঙ্গারা যখন রাখাইনে ছিলেন তখনও তো তাদের নেতৃত্ব ছিল, চেয়ারম্যান ছিল, নিশ্চয়ই মেম্বার ছিল, অন্যান্য যারা স্কুল লিডার্স অথবা কমিউনিটি লিডার্স যারা ছিলেন তারা ছিলেন। হোয়ার আর দে? তাদেরকে কি আমরা বের করে নিয়ে এসছি লিডারশিপ করার জন্য? সেই রকম ব্যবস্থা আমরা করেছি? এই কাজগুলো কিন্তু এখনও সেইভাবে গুছিয়ে ওঠা যায়নি। বাট এইটা যেমন একটা উদাহরণ দিয়ে বললাম, রোহিঙ্গাদের ক্যাম্পের ভিতরে তার যে নিরাপত্তার ব্যবস্থা সে নিজেই যেন করতে পারে, এই ব্যবস্থাটা করতে হবে, যাতে করে যখন তারা ফেরত যাবে, ফেরত যাওয়ার পরেও যেন তার নিরাপত্তা সে নিজেই নিতে পারে, তার সিকিউরিটি সে নিজেই এনশিওর করতে পারে। এই কাজগুলোর উপরে গুরুত্ব দেওয়া জরুরি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আরিফুজ্জামান মামুন, যদি প্রত্যাবাসন সম্ভব না হয় কিংবা দীর্ঘায়িত হয় তাহলে বাংলাদেশ বিকল্প কি পরিকল্পনা করতে পারে? না, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের, সেটা একটু আসি। যে আজকে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে 7 দফা প্রস্তাব দিয়েছেন, সেখানে কিন্তু একটা 7 দফার একদম শেষ দফায় উনি কিন্তু উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়া একটা মামলা করেছেন। এখন আন্তর্জাতিক জাতিগত নিধনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে একটা মামলা এখন চলমান আছে। তো এই আদালতে যদি রায় দেয় যে মিয়ানমারের বিপক্ষে, তাহলে এটা প্রতিপালন করা বা এটা আসলে মিয়ানমার না মানলে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। কারণ আন্তর্জাতিক অপরাধ আদালতে অনেকেরই বিরুদ্ধে রায় হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু গ্রেপ্তার কি হয়েছে আমরা কিন্তু, যেমন কিছুদিন আগেই গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পুতিন কিন্তু আমেরিকা ভ্রমণ করে এসেছেন। উনি কিন্তু আমেরিকায় গিয়ে গ্রেপ্তার হননি, কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, আমার যদি ভুল না হয়।
তো এখন বাংলাদেশ যেটা করতে পারে এবং যে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে সেইখানে এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিষয়টা এবং মিয়ানমারের বিরুদ্ধে জবাবদিহির বিষয়টা নিশ্চিত করতে পারে একমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেই জায়গাটা আরও বেশি বাংলাদেশ ফোকাস করতে পারে এবং সেটা কাজ চলছে বলে আমি যতটুকু জানি। কারণ আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে একজন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন, উনি কাজ করছেন এটা নিয়ে, ইতিমধ্যে অনেকগুলো বৈঠকও করেছেন। তো বাংলাদেশ যেটা করতে পারে, বাংলাদেশের আজকের যে প্রস্তাব ছিল এবং আগে থেকেই যে প্রস্তাবটা ছিল যে স্থানীয় ক্ষতিগ্রস্ত যে জনগোষ্ঠী আছে এবং রোহিঙ্গা তাদের সম্মিলিতভাবে একটা জয়েন্ট রেসপন্স কমিটিতে এটাকে আরও বেশি শক্তিশালী করা, আরও বেশি, এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন বাংলাদেশ বিশ্বের কাছে, বৈশ্বিক যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে, যে একদম সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দরকার, যে আসলে রোহিঙ্গা কবে একটা ধাপে ধাপে একটা নির্দিষ্ট রোড ম্যাপ, যে অমুক দিন এই কাজটা হবে, অমুক দিন এই কাজটা হবে, তারপরে অমুক দিন রোহিঙ্গা প্রত্যাবর্ষণই হবে। তো এই বিষয়গুলো আছে। আর আপনি জানেন যে বর্তমানে বিশ্বে বহু ঘটনা ঘটছে। আপনি জানেন যে গাজা, ইসরায়েল, ফিলিস্তিনের ঘটনা ঘটছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। সুতরাং বিশ্বের বৈশ্বিক মনোযোগ কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আপনি দেখবেন যে রোহিঙ্গা ইস্যুটা কিন্তু একটু পিছনে চাপা পড়ে গেছে, যার কারণে কি, এবং আপনি জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইউএসএইড এর সাহায্য বন্ধ করে দেওয়ার পরে বাংলাদেশের উপর একটা বিশাল প্রভাব, কারণ ইউএসএইড রোহিঙ্গাদের একটা বিশাল সহযোগিতা দিত। মিয়ানমারের সংঘাতের দায় কি শুধু বাংলাদেশের, প্রতিবেশী রাষ্ট্রের উপর কতটা বর্তায়? অবশ্যই বর্তায়, কিন্তু প্রতিবেশী দেশের উপর বর্তালে, কিন্তু প্রতিবেশী দেশ যদি না করে, আপনি তো বাধ্য করতে পারবেন না কাউকে। আপনি কি বাধ্য করতে পারবেন? আপনি কি চায়নাকে বাধ্য করতে পারবেন? বা আপনি কি ইন্ডিয়াকে আপনি বলতে পারবেন? একটা ভালো জিনিস হচ্ছে, আপনি জানেন যে গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করে এসেছেন, আমি সেই সফরে কভার করার সুযোগ হয়েছে, আমি গিয়েছিলাম। আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের খুব ঘনিষ্ঠ বন্ধু। আনোয়ার ইব্রাহিম একটা উদ্যোগ নিয়েছেন এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য। উনি একটা বিশেষ ওনার স্পেশাল এনভয় উনি নিয়োগ দিয়েছেন, যিনি থাইল্যান্ড আরও অনেক স্টেক হোল্ডারের সাথে কথা বলে উনি মিয়ানমার যাবেন এবং মিয়ানমারে গিয়ে এই মিয়ানমারের সাথে কথা বলে এটা একটা সমাধান কিভাবে করা যায়। তো আমাদের এই উদ্যোগগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে এবং বাংলাদেশ যে আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে যে একটা সংলাপ জাতিসংঘ যে আয়োজন করেছে সেই এবং কার্যকর সমাধানের পথ তৈরি হবে সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আরিফুজ্জামান বাবু, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী আপনাকেও। দর্শক, শেষ করছি দেশসন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।